হ্যালো এভরিওয়ান, পিএইচ ক্লাসেসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে আমাদের টপিকটি হচ্ছে স্নায়ুতন্ত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্রের বিশেষ বিশেষ পার্ট যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পড়ব। তৎসহ আমরা মস্তিষ্কের প্রধান প্রধান অংশ, তার অবস্থান এবং সেই অংশগুলোর কাজ সম্পর্কে আজকে আলোচনা করব। তার সাথে আমাদের যে ছোট ছোট টপিকগুলো রয়েছে, যেমন স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কাকে বলে, স্নায়ু কাকে বলে, স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কাকে বলে, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কি করব, আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা স্নায়ুতন্ত্র জিনিসটা কি, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। আমরা এর আগের দিন পড়েছি নিউরন বা স্নায়ুকোষ। তো স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়াটা কি, আমাদের যে স্নায়ুকোষ বা নিউরন সেটি বাদ দিয়ে স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ, অপর একটি অংশকে আমরা বলি কি নিউরোগ্লিয়া। অর্থাৎ স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্র আমাদের প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ করবে, উদ্দীপনায় সাড়া দেবে এবং পরিবেশের সঙ্গে কি করবে না, সামঞ্জস্য রক্ষা করবে। ঠিক আছে, এই যে সামঞ্জস্য রক্ষা করবে, এই যে তন্ত্র, সেই তন্ত্রটাকে আমরা বলি কি স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে স্নায়ুতন্ত্রের কাজ কি কি? প্রাণীদের বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করবে, দেহের বাহ্যিক আর আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করবে, উদ্দীপনায় সাড়া দেবে এবং নিজের পরিবেশের সঙ্গে কি করবে না, সম্পর্ক সামঞ্জস্য রক্ষা করবে। এছাড়াও দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন, বিভিন্ন গ্রন্থির ক্ষরণ, এতেও কি করবে, আমাদের স্নায়ুতন্ত্র সাহায্য করবে। তো এই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র কাকে বলে এবং স্নায়ুতন্ত্রের কাজ। এরপরে স্নায়ুতন্ত্রের যে বিভিন্ন উদ্দীপনা যারা গ্রহণ করছে বা যারা সঞ্চালন করছে যে সমস্ত অংশ, সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে গ্রাহক। গ্রাহক মানে গ্রহণ করবে, অর্থাৎ পরিবেশ থেকে যে সমস্ত অঙ্গ উদ্দীপনা কি করে, গ্রহণ করে, তাদেরই আমরা বলবো গ্রাহক। যেমন ত্বক, চোখ বা চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি। কারক কি? কারক মানে যে সমস্ত অঙ্গ স্নায়ুস্পন্দনে উদ্দীপিত হয় বা সাড়া দেয়, যেমন কি পেশি ও গ্রন্থি, এরা কি করে, সাড়া দেয়। এবং বাহক, যার মধ্য দিয়ে কি হয়, এই উদ্দীপনাটা বাহিত হয়। ঠিক আছে, যেমন কি স্নায়ু বা নার্ভ। বোঝা গেল? এবার এই স্নায়ুতন্ত্র যেটা আমরা বলছি, সেই স্নায়ুতন্ত্রের একটি আহ বিশেষ পার্ট রয়েছে, সেটা আমরা জানি সবাই যে নিউরন, তাই না? তো এই নিউরনের কাজ কি? নিউরন কি করে, এই যে গ্রাহক রয়েছে, এই যে তোমাদের এই গ্রাহকটা রয়েছে এবং এই যে কারক রয়েছে, তাই না, এই গ্রাহক আর কারকের মধ্যে সংযোগ স্থাপন করে কে না, নিউরন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে গ্রাহক আর কারকের মধ্যে যে স্নায়ুতন্ত্রের যে পরিবাহক কোষ, যে কি করবে না, স্নায়ু উদ্দীপনাটাকে গ্রাহক থেকে কারকে কি করবে, পরিবহন করবে। তো এই যে এই কাজটা করে, এটাই আমাদের কি, নিউরন। ঠিক আছে, তো এই কাজটাই করে কে, আমাদের নিউরন। বোঝা গেল? তো নিউরনের কাজ কি? নিউরন কি করবে, আমাদের যে গ্রাহক, গ্রাহক কোষ, সেখান থেকে যে কারক কোষ, সেই কারক কোষে উদ্দীপনাটাকে কি করবে, সে স্থানান্তরিত করবে। এই হচ্ছে আমাদের নিউরন ধর্ম। ঠিক আছে, এই নিউরনের কোষ দেহ কি করছে, উদ্দীপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করছে বা স্থানান্তরিত করছে। আর আমরা সবাই জানি যে নিউরনের কি সংজ্ঞাটা, নিউরন হলো স্নায়ুতন্ত্রের কি গঠনগত এবং কার্যগত একক। বোঝা গেল? তোমরা সকলেই আগের ভিডিওটি আশা করি দেখেছো, নিউরন সম্পর্কে যে আমাদের ভিডিওটি দেওয়া হয়েছিল। তো সেখানে আশা করি তোমাদের সকলেরই খুবই সুবিধা হয়েছে সেই ভিডিওটি দেখে। এবার নিউরন, নিউরন কাকে বলে? তোমরা জানো নিউরনের একটি আহ দুটি অংশ, একটি কোষ দেহ বা সেল বডি আমরা যেটাকে বলি, এবং দুটি কি প্রবর্ধক রয়েছে। একটা কি ডেনড্রন, এই যে এগুলো ডেনড্রন, আর একটা অংশ যে অ্যাক্সন, তাই না? আর এখানে প্রান্ত বুরুশ রয়েছে। তো তোমরা জানো এগুলো নিয়ে। আর নিউরনের কাজ কি? নিউরনের কাজ হচ্ছে, নিউরন কি করে, স্নায়ু কোষে স্নায়ু পরিবহনটাকে, নিউরন কি করে না, স্নায়ু যে উদ্দীপনা তাকে পরিবহন করে। এবার আমরা জানবো যে আমাদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিভাবে পরিবাহিত হয়। ঠিক আছে, তো আমাদের গ্রাহক, ধরো কোনো একটা গ্রাহক কি করবে, সে উদ্দীপনা গ্রহণ করবে। উদ্দীপনা গ্রহণ করে সংজ্ঞাবাহ নিউরনের মাধ্যমে সেই উদ্দীপনাটাকে কোথায় নিয়ে যাবে, স্নায়ুতন্ত্রে।
ঠিক আছে? এবং স্নায়ুতন্ত্র থেকে যে সাড়া প্রদানটা হবে, সেই সাড়া প্রদানজনিত যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটাকে আমাদের আজ্ঞাবহ নিউরন কোথায় নিয়ে যাবে? কারকে। ঠিক আছে? এবং এই কারকের এখানে আমাদের কি হবে? সাড়া প্রদানটা হবে। তাহলে এর থেকে আমরা বলতে পারছি যে সংজ্ঞাবহ নিউরন আর আজ্ঞাবহ নিউরন কাকে বলবো আমরা? দেখো, সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ নিউরন কি? যেই নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, একে আমরা বলবো সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। এবং আজ্ঞাবহ কি? যে নিউরন কি করবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টর বা কারকে নিয়ে যাবে উদ্দীপনাকে, তাকে আমরা বলবো আজ্ঞাবহ বা মোটর নিউরন। এবং যে ক্ষেত্রে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ দুই প্রকৃতিরই আমরা নিউরন দেখতে পাই, বা সেই নিউরনের সংযোগ সাধন যে করে, তাকে আমরা বলি সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। বোঝা গেল? তো এই একটা অংশ এখানে রয়েছে আমাদের। এবার হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে যদি পার্থক্য আমাদের জিজ্ঞেস করা হয় যে হরমোন কি, স্নায়ুতন্ত্র কি? তোমরা সকলেই জানো যে হরমোন কি? একটি রাসায়নিক পদার্থ, তাই না? রাসায়নিক সমন্বয় সাধক। কিন্তু স্নায়ুতন্ত্র কি আমাদের ভৌত সমন্বয় সাধক হিসেবে কাজ করে? হরমোন কি করে? ধীরে ধীরে কাজ করে, কিন্তু সদূর প্রসার বা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু স্নায়ুতন্ত্র খুব দ্রুত ইনস্ট্যান্ট কাজ করবে। তোমাকে কেউ চিমটি কাটলো, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। এটা হচ্ছে কি? নিউরনের কাজ। হরমোন কি হয়? ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, আমরা সকলেই জানি। কিন্তু স্নায়ুতন্ত্রের কোনো গঠনের পর সে ক্রিয়া করবে, তারপর যে ধ্বংস হবে তেমন কোনো কিছু নেই কিন্তু। এবং হরমোন আমরা জানি যে উৎসস্থল থেকে দূরে যাবে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে দূরে যাবে আর ক্রিয়া করবে, তাই তো? কিন্তু স্নায়ুতন্ত্রের এরকম কোনো ভূমিকা নেই। স্নায়ুতন্ত্র যেকোনো জায়গায় সে ক্রিয়া করতে পারে। ঠিক আছে? যেকোনো অঙ্গে, যেকোনো গ্রন্থিতে সে কি করতে পারে? ক্রিয়া করতে পারে। তো হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে যদি পার্থক্য আসে, তোমরা এটা দেখে নেবে। এরপর কিছু অংশ আছে যেমন নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া জিনিসটা কি? নিউরোগ্লিয়া হচ্ছে নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর আরেকটি উপাদান হচ্ছে কি? নিউরোগ্লিয়া। ঠিক আছে? নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির প্রায় ৯০% কি? নিউরোগ্লিয়া। তো নিউরোগ্লিয়াতে আমাদের যেটি পড়তে হবে সেটি হচ্ছে নিউরোগ্লিয়ার যে টাইপ, যে পার্ট গুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে সেগুলো। আকৃতি অনুসারে আমরা নিউরোগ্লিয়াকে ৩ টি ভাগে ভাগ করি। নিউরোগ্লিয়াকে আমরা ৩ টি ভাগে ভাগ করি। একটি তারাকাকার, তারার মতো দেখতে। সেটাকে বলবো কি? অ্যাস্ট্রোসাইট। দেখো, তারার মতো দেখতে অনেকটা, তো অ্যাস্ট্রোসাইট এটিকে আমরা বলবো। কিছু নিউরোগ্লিয়া আছে যেগুলো কি স্বল্প প্রবর্ধক যুক্ত, যেখানে প্রবর্ধকগুলো খুবই কম। ঠিক আছে? যে সুতার মতো অংশ বা সুতোর মতো অংশ সেটি খুবই কম। সেগুলিকে আমরা বলবো অলিগোডেন্ড্রোগ্লিয়া। এই যে অলিগোডেন্ড্রোগ্লিয়া। ঠিক আছে? এবং ক্ষুদ্রাকার যে সমস্ত নিউরোগ্লিয়া খুবই ক্ষুদ্র ছোট আকৃতির, সেগুলোকে আমরা বলবো কি? মাইক্রোগ্লিয়া। যেমন এই যে ছবিতে দেখতে পাচ্ছি, এটা খুবই ছোট হয় আকৃতিতে। তো আমাদের যে নিউরোগ্লিয়া সেটি ৩ রকমের, আকৃতি অনুসারে ৩ রকমের। তারাকাকার বা অ্যাস্ট্রোসাইট, যেগুলিতে প্রবর্ধকগুলো খুবই কম, একটু প্রবর্ধক আছে, সেগুলিকে আমরা বলবো অলিগোডেন্ড্রোগ্লিয়া। আর একটি ক্ষুদ্রাকার যেগুলো সাইজে খুবই ছোট, সেগুলোকে আমরা বলবো কি? মাইক্রোগ্লিয়া। তো এই হচ্ছে কি আমাদের নিউরোগ্লিয়া। আর নিউরোগ্লিয়া কি? স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কি করে? কাজ করে। কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই যে নিউরোগ্লিয়া, এ না কি করতে পারে না? স্নায়ু স্পন্দনকে পরিবহন করতে পারে না। তাহলে স্নায়ু স্পন্দনকে কে পরিবহন করতে পারে না? নিউরোগ্লিয়া। স্নায়ু বা নার্ভ আমরা কাকে বলবো? দেখো, নার্ভ কি? নার্ভ হচ্ছে অনেকগুলো স্নায়ু তন্তু গুচ্ছ একসাথে, সেটাকে আমরা বলবো নার্ভ বা স্নায়ু। ঠিক আছে? আর এই নার্ভ কি হয় না? যোগকলা আবরণ বেষ্টিত, যোগকলা দ্বারা আবরণিত। ঠিক আছে? এবং রক্তবাহ আমরা দেখতে পাবো, এখানে ফ্যাট কোষ দেখতে পাবো। তাই যদি বলে যে স্নায়ুর সংজ্ঞা লেখো, তো আমরা বলবো যে যোগকলার আবরণ বেষ্টিত, রক্তবাহ ও ফ্যাট কোষযুক্ত স্নায়ুতত্ত্বগুচ্ছ বা স্নায়ুতন্তুগুচ্ছকে আমরা বলি কি? নার্ভ। এই নার্ভের ৩টি আবরণ রয়েছে। বাইরের আবরণকে আমরা বলি এপিনিউরিয়াম, একদম বাইরের। মাঝখানেরটাকে আমরা বলছি পেরিনিউরিয়াম, এবং ভেতরে এই যে দেখো ভেতরের অংশ, এটাকে আমরা বলবো এন্ডোনিউরিয়াম। বোঝা গেল? এবং কার্য অনুসারে যদি আমরা দেখি, তাহলে কার্য অনুসারে যদি দেখতে হয়, তাহলে আমরা দেখছি যে কার্য অনুসারে স্নায়ু আমাদের ৩ প্রকার। একটা বহির্বাহী, একটা অন্তর্বাহী, একটা মিশ্র। মিশ্র মানে কি? বহির্বাহী এবং
অন্তর্বাহী দুই রকমের থাকবে, ঠিক আছে? বহির্বাহী মানে এফারেন্ট নার্ভ, অন্তর্বাহী মানে এফারেন্ট নার্ভ এবং মিশ্র স্নায়ু মানে মিক্সড নার্ভ। আমরা বহির্বাহী স্নায়ু কাকে বলবো? না, যে স্নায়ু বার্তা বা সাড়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে, ঠিক আছে, তাকে আমরা বলবো বহির্বাহী স্নায়ু। এবং অন্তর্বাহী তাহলে কারা? অন্তর্বাহী হচ্ছে যে স্নায়ু কি করবে, রিসেপ্টর অর্থাৎ উল্টোটা, রিসেপ্টর থেকে কি করবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা প্রদান করবে, তাই না? আর এই অন্তর্বাহী স্নায়ুর মধ্যে বিভিন্ন স্নায়ুগুলো রয়েছে, এটাকে আমরা সেন্সেস নিউরন বলে থাকি। এবং এই নিউরনগুলো কি কি নিউরন? অলফ্যাক্টরি স্নায়ু আছে, তাই না? অপটিক স্নায়ু আছে, অডিটরি স্নায়ু আছে। এই স্নায়ুগুলো আমাদের কি ক্যানিয়াল নার্ভ বা করোটির স্নায়ু। তো এইগুলো হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু উদাহরণ। এরপর মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু কি, যেখানে সেন্সরি আর মোটর দুই রকমের আমরা কি নিউরনের সামঞ্জস্য দেখতে পাই, ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমাদের এই মিশ্র। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মনে রাখবে এই তিনটি পার্ট। তাহলে যোগ করার আবরণও তিনটি স্নায়ুর ক্ষেত্রে, আর স্নায়ুর ক্ষেত্রে কাজ অনুসারে স্নায়ু কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে, ঠিক আছে, বহির্বাহী, অন্তর্বাহী আর মিশ্র। এবার আমাদের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে কি নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। কাকে বলি আমরা? দেখো, এই যে একটা এখানে অনেকগুলো নার্ভ দেখতে পাচ্ছ না তোমরা এই ভেতরের মধ্যে, তাই না? নার্ভের এগুলো কি কোষ দেহ, তাই তো, এগুলো হচ্ছে কোষ দেহ। তো এই নার্ভটাকে ঘিরে মানে এই নার্ভটা পুরো নার্ভ জুড়ে যা যে অংশটা গঠিত হয়েছে সেটা হচ্ছে কি আমাদের স্নায়ু গ্রন্থি বা কি নার্ভ গ্যাংলিয়ন, ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষ দেহগুলি যোগ কলার আবরণী পরিবেষ্টিত হয়ে যে ঈষৎ স্ফীত গ্রন্থি সৃষ্টি করে তাকে আমরা বলি কি নার্ভ গ্যাংলিয়ন। মানে এই যে এই পোর্শনটা, ঠিক আছে, মানে কোষ দেহগুলো যেখানে আমরা আমাদের কি স্ফীত একটা মোটা অংশ তৈরি করেছে। নার্ভ গ্যাংলিয়নের কাজ কি? স্নায়ু সৃষ্টি করা এবং বিশেষ রস কি করবে, ক্ষরণ করা। বোঝা গেল? ঠিক আছে। এরপর সাইন্যাপস বা স্নায়ু সন্ধি। আমরা জানি দুটো নিউরনের মাঝখানে যে অংশটি রয়েছে, যেখানে কি হয় দুটো নিউরন সংযোগ স্থল যেটিকে আমরা বলছি সেটি হচ্ছে কি সাইন্যাপস, তাই তো? আর এই সাইন্যাপসের মধ্যে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার আছে। একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ ভিভিআই, অ্যাসিটাইল কোলাইন, ভিভিআই, ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন, ভিভিআই, যেসব রাসায়নিক পদার্থ। আচ্ছা, নিউরো ট্রান্সমিটার কাকে বলে? যে সমস্ত রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে বা অপর পেশিতে স্নায়ু স্পন্দনকে পরিবাহিত করে তাদের আমরা বলবো নিউরো ট্রান্সমিটার। মানে এই স্নায়ু থেকে কোনো উদ্দীপনা এই স্নায়ুতে যে নিয়ে যাবে সেটি হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার। আর অ্যাসিটাইল কোলিন আমাদের একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। এবং নিউরো হরমোন কাকে বলবো? আমরা এর আগের দিনও পড়েছিলাম আগের লেকচারে যে স্নায়ু কোষ থেকে যে হরমোন নিঃসৃত হয় তাকে আমরা বলবো কি নিউরো হরমোন, যেমন ভেসোপ্রেসিন বা এডিএইচ, ঠিক আছে? এবার সাইন্যাপসের কাজগুলো তোমরা দেখে নেবে, আমরা এর আগের ভিডিওতেই পড়েছি এটা। স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। এবার আসছে আমাদের মেন পোর্শন, যেটা স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রের কটি ভাগ? মনে রাখবে স্নায়ুতন্ত্রকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দ্বিতীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং তৃতীয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আর এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার দুই প্রকার, একটি হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, মানে সমবেদী আর একটা পরাসমবেদী, ঠিক আছে? আচ্ছা, এই দেখে নাও স্নায়ুতন্ত্রকে আমরা তিনটি ভাগে ভাগ করি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই ভাগে ভাগ করা, সংবেদী আর পরাসংবেদী, ঠিক আছে? এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা নিয়ে আমাদের বেশি পড়া রয়েছে, এখানে দেখো দুটি পার্ট রয়েছে এর ক্ষেত্রে, একটি মস্তিষ্ক আর একটি কি সুষুম্না কাণ্ড। আর এই মস্তিষ্কের ভাগগুলো আমরা এখানে পড়বো। এবার প্রান্তীয় স্নায়ু, আমরা জানি করোটিড স্নায়ু আছে 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু কয় জোড়া? 31 জোড়া। মনে রাখবে কিন্তু এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সুষুম্না স্নায়ু কয় জোড়া? 31 জোড়া। আর করোটিড স্নায়ু কত? 12 জোড়া, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মূল ভাগ। এবার যদি আমরা দেখি মস্তিষ্কের ভাগ, ঠিক আছে, তো মস্তিষ্কের ভাগ দেখো, মস্তিষ্ক তিনটি ভাগে ভাগ করা হয়েছে মস্তিষ্ককে।
অগ্রমস্তিষ্ক বা প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন। আর এই অগ্রমস্তিষ্কের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা ডায়ানসেফালন। আর টেলেনসেফালনের মধ্যে গুরু মস্তিষ্ক, যেটা মস্তিষ্কের সব থেকে বড় অংশ, সেটি রয়েছে। নাসা মস্তিষ্ক বা রাইনেনসেফালন রয়েছে। আর রেখা মস্তিষ্ক বা কর্পাস স্ট্রাটাম, এটি এখানেই রয়েছে। এবার ডায়ানসেফালনে কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। এরপর মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন যেটা, সেখানে কি কি রয়েছে? টোকোটাম এবং সেরিব্রাল পোডাঙ্কল। ঠিক আছে। এবার পশ্চাৎ মস্তিষ্কের ভাগ কি কি? মেটেনসেফালন আর একটা মায়ালেনসেফালন। মেটেনসেফালনে কি কি রয়েছে? পন্স, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এবং সুষুম্না শীর্ষক, বা আমরা জানি যেটাকে মেডালা অবলাঙ্গাটা। এই যে অংশটা মেডালা অবলাঙ্গাটা। ঠিক আছে। তাহলে এখানে দেখো, এই যে আমাদের গুরু মস্তিষ্ক, এটি এই উপরেরটি গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের ঠিক নিচে রয়েছে আমাদের কি? থ্যালামাস। ঠিক আছে। আর এই থ্যালামাস রয়েছে। আর এই থ্যালামাসের নিচে রয়েছে কি? হাইপোথ্যালামাস। এই থ্যালামাসের নিচে রয়েছে কি? হাইপোথ্যালামাস। এবং এই জায়গাটায় পিটুইটারি গ্রন্থি রয়েছে। এটা আমাদের সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। এবার লঘু মস্তিষ্ক ঠিক এই অংশের সামনের দিকে যদি আমরা একই অংশে দেখতে পাবো অনেকটা পন্স রয়েছে, এবং এই দুটোর নিচের দিকে আমরা কি দেখতে পাই? সুষুম্না কাণ্ড বা মেডালা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। তো এই হচ্ছে কি আমাদের মস্তিষ্কের মেন অংশগুলো। তোমরা চাইলে এই ছকটাও পড়ে রাখতে পারো, যেটা তোমার টেক্সট বুকে আছে, যে মস্তিষ্ককে আমরা ৩ ভাগে ভাগ করি। প্রথমে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্ক। আর অগ্র মস্তিষ্ককে আমরা ২ ভাগে ভাগ করি, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা ডায়ানসেফালন। টেলেনসেফালন কি অংশ রয়েছে? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। আর ডায়ানসেফালনে কি? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এবার যদি আমরা দেখি মধ্য মস্তিষ্ক, সেখানে কোনো ভাগ দেওয়া নেই। এবং পশ্চাৎ মস্তিষ্ক যদি আমরা দেখি, সেখানে কি রয়েছে? মেটেনসেফালন এবং মায়েলেনসেফালন। আর মেটেনসেফালনে রয়েছে পন্স আর আমাদের লঘু মস্তিষ্ক। আর মায়েলেনসেফালনে রয়েছে কি? আমাদের সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা। আমরা একটি 3D মডেল নিয়ে জানার চেষ্টা করব আমাদের এই মস্তিষ্কের কি কি অংশগুলো রয়েছে। ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের মস্তিষ্ক। এটা আমাদের কি? ঠিক আছে। মস্তিষ্কের মধ্যে তোমরা যে সব থেকে বড় অংশ এটা দেখতে পাচ্ছ, তাই না? এই অংশটা দেখো, এই দুটো, এই অংশ আর এই অংশ, এই দুটো অংশ হচ্ছে কি আমাদের গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। দেখো, একটি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে ডান গোলার্ধ, একটি বাম গোলার্ধ। আর এই দুটোর মাঝখানে দেখো একদম খাঁজের মতো সংকীর্ণ জায়গা রয়েছে না? এটি একটি স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, যেটাকে আমরা বলি কি? কর্পাস ক্যালোসাম। মনে থাকবে? তাহলে এর মাঝখানে যে অংশটা রয়েছে সেটা কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। তো এই হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্কের দুটো পার্ট, একটা লেফট একটা রাইট। এটা রাইট পার্ট, এই পার্টটার লেফট পার্ট। ঠিক আছে। আর এই গুরু মস্তিষ্কই আমাদের মস্তিষ্কের সব থেকে বৃহত্তম অংশ। মনে থাকবে? ঠিক আছে। আর এটি অগ্র মস্তিষ্কের অংশ। এই গুরু মস্তিষ্কের কাজই হলো আমাদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি কি বোধ, মানসিক বোধ যেগুলো রয়েছে সেগুলোকে এরা কি করবে? নিয়ন্ত্রণ করবে। এছাড়া চাপ, তাপ, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, স্পর্শ বিভিন্ন বোধকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমাদের যে মানসিক বোধ, এই সেরিব্রাল কর্টেক্স যেটি রয়েছে বা গুরু মস্তিষ্ক, সেই কি করে? নিয়ন্ত্রণ করে। এখানে একটা জিনিস জানার আছে, সেটি হচ্ছে যে ভাঁজগুলো দেখতে পাচ্ছি না আমরা, গুরু মস্তিষ্কের মধ্যে অনেকগুলো ভাঁজ দেখতে পাচ্ছি। তো এই ভাঁজগুলোকে বলা হয় কি? জাইরাস। তাহলে এই ভাঁজগুলোকে বলবো আমরা জাইরাস। এবং এই যে খাঁজ দেখতে পাচ্ছি না, ভাঁজগুলোর মাঝখানে মাঝখানে খাঁজ, এই খাঁজকে আমরা বলি সালকাস। মনে থাকবে? তাহলে ভাঁজটা হচ্ছে জাইরাস আর খাঁজগুলো হচ্ছে সালকাস। চলো এবার তাহলে আমরা দেখবো থ্যালামাস।
থ্যালামাসটা কোথায় অবস্থিত দেখো, গুরু মস্তিষ্ক আমাদের যেটি রয়েছে, গুরু মস্তিষ্ক ঠিক নিচে রয়েছে আমাদের থ্যালামাস। দেখো, এটা লেফট সেরিব্রাল, এটা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এর মাঝখানে রয়েছে কি আমাদের এই থ্যালামাস। ঠিক আছে, আর এই থ্যালামাসটা এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা ডিম্বাকার, ঠিক আছে, অনেকটা ডিমের মতো না, দেখো ডিম্বাকার। ঠিক আছে, আর এই থ্যালামাসকে আমরা বলি কি গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার, বোঝা গেল। আর বিভিন্ন রকমের যে স্নায়ু প্রতিবর্তক কেন্দ্রের মধ্যে যে প্রেরক স্থানে যে স্নায়ুগুলো পৌঁছায়, সেইগুলো কি এই থ্যালামাসের মধ্য দিয়ে কি গুরু মস্তিষ্কে প্রবেশ করে। এছাড়াও বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়া এই থ্যালামাসের মধ্যেই রয়েছে। আর এই থ্যালামাসটাও মনে রাখবে অগ্র মস্তিষ্কেরই অংশ, যা কি এই গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত। দেখো, গুরু মস্তিষ্ক উপরে, তার নিচে রয়েছে, তাই না? এবার আমরা দেখবো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দেখো, এই যে উপরে আমরা দেখলাম দুটো রয়েছে, তাই না? দেখো হাইপোথ্যালামাস, তাই না? উপরে দুটো কি রয়েছে, থ্যালামাস। থ্যালামাসের ঠিক নিচে যে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের হাইপোথ্যালামাস। দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যে এখানে রয়েছে যে আমাদের দুটো থ্যালামাস, তার ঠিক নিচেই রয়েছে কি আমাদের হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসটা কি, হাইপোথ্যালামাসটাও কিন্তু অগ্র মস্তিষ্কেরই অংশ, এটি থ্যালামাসের নিচে থাকে। আর এই হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের কাজ কি, মনে রাখবে বিভিন্ন মানসিক আবেগ, চিন্তা, ঠিক আছে, ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, এই মানসিক আবেগগুলো এই যে হাইপোথ্যালামাসটাই কি করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন সংবেদী বা পরাসংবেদী যে আহ স্নায়ুগুলো রয়েছে, সেই স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণ করে কে, হাইপোথ্যালামাস। এবার আসি আমরা আমাদের মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন। দেখো, থ্যালামাসের, হাইপোথ্যালামাস গুলোর একদম নিচে, তাই না? বা অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে। পশ্চাৎ মস্তিষ্ক দেখো এই যে, আর এটা লঘু মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক আর অগ্র মস্তিষ্ক ঠিক মাঝখানে রয়েছে কি মধ্য মস্তিষ্ক। আর এই মধ্য মস্তিষ্কই আমাদের কিসে সাহায্য করে, আমাদের দর্শন, শ্রবণ, ঠিক আছে, এগুলোতে আমাদের সাহায্য করে, নিয়ন্ত্রণ করে এই উদ্দীপনাগুলোকে। এছাড়া আমাদের যেহেতু দর্শনে সাহায্য করছে, মানে এই যে মধ্য মস্তিষ্কটা রয়েছে, এই কিন্তু আমাদের চোখের সাথে সম্পর্কযুক্ত। অক্ষিগোলকের বিচলন বা আলোক প্রতিবর্তক যে নিয়ন্ত্রণগুলো রয়েছে, সেগুলো কি করে, এ সম্পন্ন করে। ঠিক আছে, আসি পন্স বা যোজক। দেখো, পশ্চাৎ মস্তিষ্ক তার ঠিক নিচে রয়েছে কি পন্স। তাহলে পন্স কোথায় অবস্থিত, না, পন্স হচ্ছে মধ্য মস্তিষ্কের নিচে, মধ্য মস্তিষ্কের নিচে, এবং সুষুম্না কাণ্ড, এই যে সুষুম্না শীর্ষক যে মেডুলা অবল্যাঙ্গাটা, এটা ঠিক উপরে রয়েছে কি পন্স। আর এই পন্সের কাজ কি, পন্সের কাজ হচ্ছে বিভিন্ন শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুর নিয়ন্ত্রণ করা। এছাড়াও এই পন্স আবার কি করে না, মূত্রথলিতে আমাদের এক ধরনের স্নায়ু থাকে, সে স্নায়ুকে উদ্দীপিত করে, তার ফলে পেশি সংকোচন ঘটিয়ে কি করে, মূত্রত্যাগে সাহায্য করে এই পন্স। আর এই পন্সের ঠিক পেছনেই রয়েছে কি আমাদের কি, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তাহলে এই সেরিবেলামটা এখানে রয়েছে আমাদের কোথায়, পন্সের ঠিক পাশেই। আর পন্স ও সুষুম্নাকাণ্ডের যে সংযোগ স্থলের যে করটির পশ্চাৎ ভাগ, সেখানে এই আমরা লঘু মস্তিষ্কটাকে দেখতে পাই। এই লঘু মস্তিষ্ক খুবই ইম্পর্টেন্ট আমাদের, তাই না? কেন, কারণ এই আমাদের দেহের ভারসাম্যটাকে রক্ষা করে কে, লঘু মস্তিষ্ক। এছাড়া প্রত্যাবর্তী স্নায়ক রূপে এ আমাদের কাজ করে। তাহলে এটাও একটি স্নায়ু কেন্দ্র রূপেই কাজ করে, প্রত্যাবর্তী স্নায়ু কেন্দ্র রূপে। এরপর আসছে সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা। দেখতেই পাচ্ছ আমাদের এই পন্স আর সুষুম্না যে কাণ্ড, ঠিক আছে, এর মাঝখানে এটি রয়েছে মেডুলা অবলাঙ্গাটা। এ কি করে, মনে রাখবে বিভিন্ন আমাদের জৈবনিক কাজ, জীবনে যে সমস্ত কাজ চলে যাচ্ছে, যেমন হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া, এগুলোকে কে নিয়ন্ত্রণ করে, এই সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রণ করে। মনে থাকবে? আচ্ছা, আশা করি এবার তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। চলো এবার আমরা ফ্যাকচুয়াল ডেটাগুলো পড়ে নিই। এবার আমরা এর
একদম ডিটেইলসে পড়ার চেষ্টা করি। ঠিক আছে? একদম ডিটেইলসে যে অংশগুলো আমাদের দরকার। ১ম এ দেখো মস্তিষ্কের যে অংশগুলো তার মধ্যে ফার্স্ট আসছে আমাদের গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক কোথায় অবস্থিত? গুরু মস্তিষ্ক মনে রাখবে ২ টো গোলার্ধে বিভক্ত। বাম গোলার্ধ, ডান গোলার্ধ। আর এই গোলার্ধদ্বয় কিসের দ্বারা যুক্ত? কর্পাস ক্যালোসাম। ঠিক আছে? এটি কিসের দ্বারা যুক্ত? কর্পাস ক্যালোসাম নামক একটি স্নায়ুযোজক দ্বারা যুক্ত। আর এর যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোকে আমরা বলি জাইরাস এবং খাঁজগুলোকে আমরা বলি কি? সালকাস। তাহলে গুরু মস্তিষ্কের ভাঁজকে আমরা বলবো জাইরাস আর খাঁজগুলোকে বলবো আমরা কি? সালকাস। অবস্থান কোথায়? অগ্র মস্তিষ্কে অবস্থিত এটি এবং এটিই কি আমাদের মস্তিষ্কের সর্ববৃহত্তম অংশ। ঠিক আছে? কাজ কি? গুরু মস্তিষ্ক মনে রাখবে আমাদের চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি বোধ নিয়ন্ত্রণ করে এবং আমাদের বিভিন্ন মানসিক বোধ যেগুলো রয়েছে যেমন চিন্তা, স্মৃতি, বুদ্ধি এগুলোও কি করে? আমাদের গুরু মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে। আর গুরু মস্তিষ্কের অপর নাম হচ্ছে কি? সেরিব্রাল কর্টেক্স। মনে রাখবে কিন্তু। এরপর গুরু মস্তিষ্কর ঠিক নিচে রয়েছে ডিম্বাকার আকৃতি দেখবো আমরা, সেটি কি? থ্যালামাস। ঠিক আছে? সেটি হচ্ছে থ্যালামাস। থ্যালামাস ধূসর বর্ণের দেখতে এবং ডিম্বাকৃতির। আর একেই বলা হয় কি? গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার। আর এর অবস্থান অগ্র মস্তিষ্কের এটি অংশ এবং গুরু মস্তিষ্কের ঠিক নিচে আমরা এটিকে দেখতে পাবো। থ্যালামাসের কাজ কি? প্রেরক স্থান। এ কি করবে? ঘ্রাণ প্রবাহ ছাড়া এই যে ঘ্রাণ এই ঘ্রাণ বাদ দিয়ে সব রকমের সংজ্ঞাবাহ স্নায়ু প্রবাহ এই থ্যালামাসের মধ্য দিয়ে কি হয়? গুরু মস্তিষ্কে প্রবেশ করে বা যায়। এবার প্রতিবর্তী কেন্দ্র আমরা এই থ্যালামাসেই দেখতে পাই। বিভিন্ন আবেগজনিত যে আমরা প্রতিক্রিয়াগুলো করি যেমন ক্রোধ, পীড়ন এটা থ্যালামাসের মাধ্যমেই কি হয়? ঘটে। এটা থ্যালামাসের মাধ্যমেই ঘটে থাকে। এরপর থ্যালামাসের নিচের দিকে রয়েছে সেটি হচ্ছে কি? হাইপোথ্যালামাস। এটি তৃতীয় মস্তিষ্কের প্রকোষ্ঠের তলদেশে এবং পার্শ্ব প্রাচীরের অপটিক কায়াজমার ঊর্ধ্বাংশে সিলিয়ারি বডি পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে হাইপোথ্যালামাসের অবস্থান দেখো, এটি অগ্র মস্তিষ্কের অংশ যা থ্যালামাসের নিচে থাকে। হাইপোথ্যালামাসের কাজ, হাইপোথ্যালামাস সংবেদী, পরাসংবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে কি করে? নিয়ন্ত্রণ করে। এটি ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ। তাহলে মনে রাখবে হাইপোথ্যালামাস আমাদের মানসিক আবেগকে কি করে? নিয়ন্ত্রণ করে। এর পরের পার্ট হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটি টেকটাম আর সেরিব্রাল পোডাঙ্কাল নিয়ে গঠিত। এর অবস্থান অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। এর অবস্থান অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের একদম মাঝখানে। কাজ কি? দর্শন মানে দেখা আর শ্রবণ শোনাতে আমাদের সাহায্য করবে। অক্ষিগোলককে বিচলন করবে এবং আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করবে। এরপর আসছি পন্স। পন্স বা যোজক। পন্স এর কাজ কি? পন্স কি করে না আমাদের মধ্য মস্তিষ্কের সঙ্গে এবং লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক যেটা মেডুলা অবলাঙ্গাটা তার কি করে? সংযোগ স্থাপন করে। পন্সের কাজ পন্সের কাজ হচ্ছে মূত্রনালীর নিয়ন্ত্রক হিসেবে এখানে অংশে থাকে এবং পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করে। এবার পন্স অবস্থিত যে আহ শ্বাস নিয়ন্ত্রণকারী যে স্নায়ুকেন্দ্র রয়েছে তা শ্বাসের ক্রিয়ার হারটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। এ হচ্ছে আমাদের পন্স বা যোজক। এবার লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ককে আমরা বলে থাকি সেরিবেলাম। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের অংশ এটি একদম আমাদের মাথার পেছনের দিকে আছে। দুটি গোলার্ধ নিয়ে গঠিত এটিও। গোলার্ধ দুটি ভার্মিস নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত। তাহলে সেরিবেলাম এটি যে দুটি প্রবর্ধক রয়েছে সেটা ভার্মিস দিয়ে কি যুক্ত। ঠিক আছে? কিন্তু আমরা যদি দেখি যে আমাদের গুরু মস্তিষ্ক সেটা কি? কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। ঠিক আছে? এবার অবস্থান কোথায়? পন্স ও সুষুম্না শীর্ষকের সংযোগস্থলে করোটির পশ্চাৎভাগে এটি অবস্থিত। লঘু মস্তিষ্কের কাজ ভিভিআই কাজ কি? ভারসাম্য নিয়ন্ত্রণ করা। আমাদের শরীরে যা ভারসাম্য সেটা নিয়ন্ত্রণ করবে কে? লঘু মস্তিষ্ক। এবার প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপেও এটি কি করে? কাজ করে। এরপর আমরা আসছি আমাদের মস্তিষ্কে বা শেষ পার্ট যেটি রয়েছে সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক মেডুলা অবলাঙ্গাটা। এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ।
পন্সের নিচ থেকে শুরু হয় এবং সুষুম্না কাণ্ডের অগ্রভাগ পর্যন্ত কি বিস্তার লাভ করে। এটি পন্স ও সুষুম্না কাণ্ডের মাঝামাঝি আমরা দেখতে পাবো এটিকে। এর কাজ কি? হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং ঘাম নিঃসরণ করা। মনে রাখবে আমাদের বিভিন্ন জৈবিক যে কাজগুলো রয়েছে যেমন হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া, এটা কে নিয়ন্ত্রণ করছে? সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রণ করছে। বোঝা গেল? চলো। এরপর সুষুম্না কাণ্ড। দেখো আমাদের মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, এই যে এখান থেকে সুষুম্না শীর্ষক মেডুলা অবলাঙ্গাটা, এখান থেকে আমাদের কি সুষুম্না কাণ্ডটা শুরু হয়েছে। আর এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডকে আমরা একসাথে কি বলে থাকি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে থাকি। তাহলে প্রসরকা পর্যন্ত বিস্তৃত ৪৫ সেন্টিমিটার অনেকটাই ফাঁপা নলাকার অংশকে আমরা বলবো কি? সুষুম্না কাণ্ড। মেরুদণ্ডের নিউরাল ক্যানালে এটি অবস্থিত। তাহলে আমাদের যে মেরুদণ্ডটা রয়েছে, তাই না? স্পাইনাল কর্ড সেটির মধ্যে অবস্থিত এই নিউরাল ক্যানালে। কাজ: বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করবে এবং মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে পেশি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কি করে? না স্থানান্তর করে। এই হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের কাজ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এটিকে কি করবে? সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ক্লাস নোটস গুলো পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে দাও। থ্যাংক ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।